আমাদের সাথে আছেন জনাব আব্দুল আলিম, নির্বাচন বিশ্লেষক। জনাব আলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। এর আগে আমরা আলোচনা করছিলাম যে একটি ভালো নির্বাচন, স্বচ্ছ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে কি গুণ থাকা উচিত, কি ধরনের ফ্যাক্টর থাকা উচিত, সেটা আপনি বলছিলেন। এবার আমি একটু আপনার সাথে আরেকটা বিষয় আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, ধরেন আমরা তো আসলে এত কিছু নির্বাচন যা কিছু বলছি ভালোর জন্য করা হচ্ছে, এবং এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া, অর্থাৎ আজকে যেটা হলো কিছুদিন পর আবার নতুন পরিবর্তন হবে। একেই হচ্ছে চলমান একটা প্রক্রিয়া। আমি যদি ভোটিং ডের কথা বলি, নির্বাচন দিনের কথা বলি, সেখানে বাংলাদেশের মতো দেশে অনেক রকমের চ্যালেঞ্জ আছে। আমরা জানি যে একদিনে ভোট হচ্ছে, অসংখ্য নিরাপত্তা বাহিনীর সদস্যকে নিয়োগ করতে হচ্ছে, সব চোখ এক রাখতে হচ্ছে। কিন্তু একটা প্রস্তাব এসেছিল বিভিন্ন সময় নাগরিকদের পক্ষ থেকে, যে নির্বাচনটা কি একসাথে না করে 7 দিনে ভাগ করা যায় কিনা, বা যেমন মার্কিন যুক্তরাষ্ট্র আছে, একদিনে ভোট না হয়ে কি আর্লি ভোট, আগাম ভোট করা যায় কিনা, অর্থাৎ 7 দিন ধরে ভোট দেবেন, একটা কাট অফ ডেট থাকবে বটে, সেরকম ব্যবস্থা করা যায় কিনা, বিভিন্ন রকম বিষয়গুলো এসেছিল। আপনিও এই অন্তর্বর্তীকালীন সরকারের যখন গঠিত হয়, তারপরে নির্বাচন ব্যবস্থা যে সংস্কারের জন্য যে একটা কমিশন করা হয়েছিল, সেখানে আপনি একজন সদস্য ছিলেন। সব কিছু মিলে আপনার কাছে জানতে চাই, ভবিষ্যতের জন্য রাজনীতিবিদরা এগুলোকে ফলো করতে পারে এমন কিছু বিষয় যদি আপনি আজকে। জি, থ্যাংক ইউ। আমরা আসলে ব্যাপারটি ভেবেছিলাম যে আমাদের দেশে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার সংখ্যা কিন্তু খুব বেশি না, বেশি না, খুব বেশি না। আমাদের যে ভোটার সংখ্যা, জনসংখ্যা, সেই তুলনায় খুবই কম, এবং তাদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং। একই দিনে যখন ভোট হয়, এটা ইলেকশন কমিশনের জন্য চ্যালেঞ্জিং, একই সঙ্গে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। এই কারণে আমাদের কাছে প্রস্তাব এসেছিল, আমরা ভেবেছিলাম যে আমরা এটাকে ভারতের মতো ধাপে ধাপে ইলেকশন করতে পারি কিনা, স্ট্যাগার্ড ইলেকশন করতে পারি কিনা। আমরা ভাবলাম, অনেকে আমাদের সঙ্গে কথা বললেন, প্রস্তাবও দিল সংস্কার কমিশনে। কিন্তু আমাদের মাথায় একটা জিনিস আসলো, যে আমাদের যে রাজনৈতিক কালচার, যে সংস্কৃতি, এটা ভারতের মতো না। ভারতে আপনার যে ফেজ ওয়াইজ ইলেকশন হয়, 7টা, 8টা, 9টা বিভিন্ন ধাপে হয়, এবং এই একটা ধাপ শেষ হওয়ার পরে ওদের তো ইভিএমে ভোট হয়, তো ইভিএম মেশিনগুলো ট্রেজারিতে রাখা হয়। হ্যাঁ, এবং এই ট্রেজারি নিয়ে কারো কোনো প্রশ্ন তোলে না, কেউ কোনো প্রশ্ন করে না যে ওইখানে জালিয়াতি হয়েছে, ম্যানিপুলেট করা হয়েছে, এই ধরনের প্রশ্ন কেউ তোলে না। অর্থাৎ তারা ট্রেজারিকে ট্রাস্ট করে, বিশ্বাস করে। ইলেকশনের একটা বড় জিনিস হচ্ছে ট্রাস্ট। কিন্তু আমাদের দেশে, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, এখন পর্যন্ত আমরা বিভক্ত। হ্যাঁ, অ্যাডমিনের উপর আমাদের বিশ্বাস নাই। আপনি খেয়াল করে দেখেন, এই যে অ্যাডমিন যারা ইলেকশন পরিচালনা করছে, কেউ বলে এতজন আছে জামাতের পন্থী, এতজন আছে বিএনপি পন্থী, এতজন এনসিপি পন্থী, এরকম নানা রকম প্রশ্ন। এই কারণেই হয়তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি সবসময় ছিল বাংলাদেশে। রাইট। এই কারণেই এই যে বিষয়টা, তখন আমরা চিন্তা করলাম যে মানে স্ট্যাগার্ড এখন আমরা না ভাবলাম, হয়তো ভবিষ্যতে এটা করা যেতে পারে, ভবিষ্যতে এটা করা যেতে পারে, বাট এটা দরকার। কেন দরকার? আপনি ধরেন যে যদি বিভাগ ভিত্তিক ইলেকশন বাংলাদেশে হয়, ঢাকা বিভাগের জন্য ইলেকশন হলো, আপনি পুরো ফোকাসটা এখানে দিলেন। এই যে, কারণ আমাদের একটা নির্বাচনের সবসময় বড় চ্যালেঞ্জ হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সবসময় জিনিসটা থাকে, তাই না? এটা নিয়ে কিন্তু বেশি আলোচনা হয়, এবং এখনও দেখেন এবার এটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। কিন্তু আপনি যখন বিভাগ ওয়াইজ করবেন, তখন কিন্তু অন্য বিভাগ থেকে পুলিশ বা নিরাপত্তা বাহিনী বা অন্য অফিসারকে নিয়ে আসতে পারবেন। তখন আপনি খুব সুন্দরভাবে, খুবই চমৎকার হবে ওই বিভাগের ইলেকশনটা করে ফেলতে পারবেন। সো এটা নিয়ে ভাবা দরকার ভবিষ্যতের জন্য, এবং তার আগে দরকার রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন। পলিটিক্যাল পার্টিগুলোকে এক জায়গায় আসতে হবে, তাদেরকে ট্রাস্ট করতে হবে একজন অপরজনকে। এবং খেয়াল করে দেখেন, আমাদের দেশে যে নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে, হওয়ার পরে যারা হেরে গেছে তারা বলেছে কারচুপি বা সূক্ষ্ম কারচুপি, মানে ট্রাস্ট নাই, তাই না? বিশ্বাস নাই। ভালো ইলেকশন হওয়ার পরেও যদি এই প্রশ্ন উঠে, তখন কিন্তু একটা মানে আমি কি বলবো, মুশকিল বলবো। এই জন্যই তাদেরকে আগে এক জায়গায় আসতে হবে যে আমরা এভাবে নির্বাচন করতে চাই। নিশ্চয়ই সেটা আমরা আশা করতে পারি বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে, এই কারণে যে এবারে যে নির্বাচনটি হচ্ছে, সেই নির্বাচনটা কিন্তু হচ্ছে অনেক রক্তের বিনিময়ে, আক্ষরিক অর্থে অনেক মানুষ প্রাণ দিয়েছে, অনেক মানুষ গুমের শিকার হয়েছে, অনেক মানুষ খুনের শিকার হয়েছে, এবং রাস্তায় অসংখ্য মানুষ আন্দোলন করেছে, আহত হয়েছে, তাই তো? এবং কেন এটা হলো, এই বিপ্লবটা আসলে কেন হলো? যখন সরকার ব্যবস্থা পরিবর্তনের কোনো বৈধ উপায় ছিল না, তখনই তো আসলে এই আন্দোলনটা হয়, গণবিক্ষোভ হয়। নিশ্চয়ই ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটুক বাংলাদেশে, এটা আমরা চাই না। এটাকে আমরা চাই না, এটা ঘটবেও না, কারণ এটা একটা বড় লার্নিং। হ্যাঁ, আমার ধারণা যারা এই যে অবস্থাটা 17 বছর ধরে যেভাবে ক্ষমতাকে কক্ষিগত করা হয়েছিল, নির্বাচনকে ব্যবহার করা হয়েছিল, হ্যাঁ, তারাও কিন্তু ভাবে নাই যে ধরনের ঘটনা ঘটবে।
কাজেই কিন্তু এখন কিন্তু ভাববে, যারা ক্ষমতায় থাকবে তারা কিন্তু ভাববে যে আবার এরকম করতে পারে, সো আমাকে সাবধান হতে হবে। এবং নির্বাচন ব্যবস্থায় কখনোই অনিয়ম আনা যাবে না। আর নির্বাচন ব্যবস্থা যখন অনিয়ম হবে তখনই কিন্তু সকল অন্যায়গুলো আস্তে আস্তে হয়। তখনই গুমের সংস্কৃতি গড়ে উঠবে, তখনই ব্যাংক থেকে অর্থ লোপাট হবে, তখনই আমরা যে বলি সব ক্ষেত্রে সুশাসন বিনষ্ট হয়। হ্যাঁ, আপনি এই সব কিছু করেছে নির্বাচনকে কেন্দ্র করে, ঠিক। অর্থাৎ নির্বাচনকে কিভাবে ম্যানিপুলেট করা যায়, এটাকে ধ্বংস করা যায়, এটাকে ব্যবহার করে কিভাবে ক্ষমতা থাকা যায়। এই কারণেই যে আপনি যেগুলো বললেন, গুম, হত্যা, গ্রেপ্তার, মামলা, অ্যারেস্ট, এগুলো কিন্তু একটা কারণেই যে ক্ষমতা থাকতে হবে, নির্বাচনকে ব্যবহার করতে হবে। সো এই জন্যেই আমাদের সবার আগে চিন্তা করতে হবে যে আমরা ইলেকশন নিয়ে যেন কোনো রকমের ইঞ্জিনিয়ারিং বা ম্যানিপুলেশন না করি। কারণ একটা দেশকে যদি আমি এগোতে নিয়ে যাই, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তখন কিন্তু ইলেকশনগুলোকে ভালো করতে হবে। হ্যাঁ, আমি শুরুতে যেটা বলেছিলাম আগের দফা আলোচনায়, যে ইলেকশনের মালিক হচ্ছে জনগণ, ইলেকশনের মালিক হচ্ছে জনগণ। কোথায়? সো সেই জনগণের কাছে ইলেকশনটাকে ফিরিয়ে দিতে হবে, যাতে করে আমরা সমস্ত নির্বাচনে ভালো। অনেক ধন্যবাদ জনাব আলিম। বিএনপি নেতা নজরুল ইসলাম খান ব্রিফ করছেন, আমরা চলে যাব সেখানে। এবং হ্যান্ড বেল্ট সহ আটক। ময়মনসিংহ 1, এটা হলো ধোবাউড়া উপজেলা, সেখানে সাবান, শ্যাম্পু, তারপরে এগুলো বিতরণের সময় এটা বেআইনি, এখন এই মুহূর্তে তো এগুলো প্রচারণা বন্ধ, এগুলোর জন্য আটক হয়েছে। চট্টগ্রাম 9 ওই এলাকায় একজন জামাত নেতা কর্তৃক চাল, ডাল, তেল, ময়দা ইত্যাদি বিতরণকালে জনতা বাধা দিয়েছে আর কি, যে এটা পারেন না আপনারা করতে, আপনারা করতেছে। রাজশাহীর গোদাগাড়ি থানায় 8 নম্বর ওয়ার্ডে আলিপুর গ্রামে টাকা নিয়ে ভোট কিনতে আসা জামাত নেতা জনগণের হাতে আটক। তারপরে সিলেট আপনার বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেউদ্দিন, ওনার পক্ষে অর্থ বিতরণকালে ওখানের একজন জামাত নেতা আটক। ফেনী 1-এ জামাত প্রার্থী এক নারী ভোটারকে টাকা দেওয়ার ভিডিও প্রকাশ, এটা ভিডিও দিয়ে আসছি সেগুলেন। তারাকান্দা ময়মনসিংহের এখানে ভোটারদের টাকা দেওয়ার সময় জামাত নেতা জনতার হাতে আটক। তারপরে কক্সবাজারের রামু থানার কাওয়ার খোপে ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে জামাত সহসভাপতি এবং একটা মসজিদের খতিব মিস্টার হাসান, তিনি ভোট কেনার টাকা দেওয়ার সময় সেনা পুলিশ অভিযানে বিপুল পরিমাণ টাকা সহ আটক হয়েছেন। বগুড়া 4 কাহালু উপজেলার অঘরনাথ গ্রামে ভোট করার জন্য গেলে গ্রামবাসী তাকে প্রতিহত করে, আটক করে। লক্ষ্মীপুর 3-এ জামাত প্রার্থী রেজাউল করিম নিজ হাতে টাকা বিলি করছে, এটা ভিডিও প্রকাশ হয়েছে। এরকম বেশ কিছু নিউজ এবং ভিডিও আমরা নির্বাচন কমিশনের ওনাদের কাছে আমরা দিয়েছি, এবং আমরা বলেছি যে আইন অনুযায়ী যার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার আপনারা সেই ব্যবস্থা নেন, এবং আপনারা জনগণকে একটু আশ্বস্ত করেন যে এই বিষয়টা আপনারা পছন্দ করেন না, এবং আর কেউ যেন এইটা না করে, সেটা যে দলেরই হোক, যাতে না করে কেউ, সেই জন্য আপনারা একটা হুঁশিয়ারি বার্তা আপনাদের তরফ থেকে যাক। কারণ আফটার অল মানুষ নির্ভর করছে যে নির্বাচন কমিশন এই ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করবে। ওরা বলেছেন আর কি যে তারা ব্যবস্থা নিচ্ছেন এই ব্যাপারে আর কি। আমরা আর একটা জিনিসে আমরা খুবই বিব্রত, এবং আমরা খুবই আমরা অসন্তুষ্ট বলতে পারেন। সেটা হলো যে বিএনপি নেতা নজরুল ইসলাম খান কথা বলছিলেন নির্বাচন কমিশনে। জনাব আলিম, আমরা ফিরে আসছি আবার আলোচনায়। আমরা শুনছিলাম যে নির্বাচনে সাধারণত এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটে, অর্থ বিনিময় হয়, সেগুলো আসলে আইনশৃঙ্খলা বাহিনী জোর ধরে এবং ব্যবস্থা নেয়। এক্ষেত্রে আমরা দেখছি যে এই ধরনের ঘটনা আজকে বেশ কিছু ঘটনা ঘটেছে। বিএনপি নেতা আশা করছেন যে দলেরই হোক তারা যেন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেয়। একদিক থেকে এই অর্থ এটা খুবই ইতিবাচক। হ্যাঁ, এটা ইতিবাচক এই কারণেই
মানে এটা কিন্তু আমাদের নির্বাচনের একটা সংস্কৃতির কালচার, সংস্কৃতির একটা অংশ হয়ে গেছিল। এবং অনেক নির্বাচনে যখন ইলেকশনের আগের রাত্রে বা আগের দিন টাকা বিতরণ করা হয়, বিলি করা হয়, ভোট কেনা বেচা করা হয়, আমরা কখনো কোনো সময় দেখেছি কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। বাট এবার কিন্তু ধরা পড়েছে, মানে কি অ্যাকশন নেওয়া হচ্ছে। আর যখন ধরা পড়েছে তখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, কারণ তাকে তো ধরে ছেড়ে দেওয়া হবে না। ইলেকশন কমিশন তদন্ত করবে, তদন্ত করে দেখবে যে এটা সত্য না মিথ্যা, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বাট পজিটিভ দিক হচ্ছে যে কমিশন বা সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে যারা এটার সঙ্গে ইনভলভ, তারা কাজ করছে দেখে এগুলো ধরা পড়ছে। নিশ্চয়ই। আমরা কথা বলছিলাম নির্বাচন ব্যবস্থাকে কীভাবে ভালো করা যায়। নির্বাচন সংস্কার কমিশনের আপনি সদস্য ছিলেন, এছাড়া জাতীয় নির্বাচন তদন্ত কমিটি যেটা হয়েছিল, কমিশন হয়েছিল, সেখানেও আপনি কাজ করেছেন সদস্য হিসাবে। সেইখানে আপনারা প্রতিবেদন প্রকাশ করেছেন কি কি কারণে, কেন হয়েছে, নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে, নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, যদি একটু আলোকপাত করতেন ভবিষ্যতে যাতে আমাদের এই কাজটা না হয়। আমাদের আসলে মানে আমরা যেটা দেখেছি তদন্ত কমিশনের অনুসন্ধানে, জি, এই কাজটা শুরু হয় নির্বাচন কমিশন নিয়োগের মাধ্যমে। অর্থাৎ এমন সব লোককে কমিশনে নিয়োগ দেওয়া হয় যারা খুব লয়াল, যারা খুব বিশ্বস্ত, অর্থাৎ ক্ষমতাসীন দলের। অর্থাৎ ক্ষমতাসীন দল যে কথাগুলো বলবে, ইলেকশন কমিশন বা কমিশনার যারা থাকবেন তারা তাদের কথা মেনে চলবেন, তার বাইরে যাবেন না। এইভাবে খুব টেকনিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি তাদেরকে নিয়োগ দেওয়া হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারা যে কাজগুলো করেন, এটা যে সরকার ক্ষমতায় থাকেন এই সময়, তাদের কথা মতোই অনেকটা গাইডেন্স মতে করা হয়। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে 2024 নির্বাচনের আগে কিছু ঘটনা ঘটেছিল। যেমন ইলেকশন কমিশনের একটা ক্ষমতা ছিল যে তারা যে কোনো নির্বাচন যে কোনো অবস্থায় বন্ধ করতে পারবে। এটা আমাদের প্রধান নির্বাচনী যে আইন আরপিও তার মধ্যে উল্লেখ করা ছিল। কিন্তু ওই যে আপনার আরও মনে থাকবে গাইবান্ধা 5 আসনে একটা উপনির্বাচন হয়, এবং ওইটার পরে ইলেকশন কমিশন সেই নির্বাচন বাতিল করে দেয়, পুরো আসনের বাতিল করে, যেটা বাংলাদেশে একটা ইতিহাস ছিল। অনেকে এটা প্রশংসাও করেছিল। কিন্তু তারপরে আমরা দেখলাম যে ওই আরপিওতে সরকার পুরো আসন বাতিল করার ব্যাপারে, হ্যাঁ, তখন একটা পরিবর্তন আইনের মধ্যে, মানে অর্থাৎ ইলেকশন কমিশনের ক্ষমতাকে খর্ব করে ফেলা হয়। এবং এই যে আইনের পরিবর্তন, এটা আর একটা স্টেপ যেভাবে কাজটা করা হয়। তারপর আপনি ধরেন যে ইলেকশন মূলত পরিচালনা করে কারা? রিটার্নিং অফিসার। তারা কিন্তু একটা আসনের সর্ব অল ইন অল, হ্যাঁ, তাদের নেতৃত্বেই নির্বাচনটা পরিচালনা হয়, কন্ডাক্ট করা হয় আপনার আসন লেভেলে। ওই তাদেরকে যে বসানো হয়, এটা এই কাজটা করে কারা? ডিসি সাহেবরা। এবং আমাদের যে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো ছিল বা থাকে, তারা নর্মালি খুব দলীয়, যারা অ্যাফিলিয়েটেড অর্থাৎ সরকারপন্থী, ওই তাদেরকে এইসব পোস্টে বসায়। ফলে তারাও সরকারের পক্ষে কাজ করে, সরকারি দলের পক্ষে কাজ করে। হ্যাঁ, একইভাবে পুলিশ বা অন্যান্য যে সংস্থাগুলো যারা নির্বাচনের সঙ্গে থাকে, তারাও একইভাবে কাজ করে। অর্থাৎ এই যে গত 3টে নির্বাচন, এখানে মূলত নির্বাচনে যে প্রশাসন ছিল, তারা প্রত্যেকে এই প্রক্রিয়ার সঙ্গে ইনভলভ ছিল। এবং ইলেকশন কমিশনকে করে ফেলা হয়েছিল ছোটো জগন্নাথ। অর্থাৎ আমরা যেটা বলি, আমি একটা কথা সবসময় বলি যে ইলেকশনের ক্ষেত্রে ইলেকশন কমিশন হবে ডিফ্যাক্টো গভর্নমেন্ট। যখন তফসিল ঘোষণা করা হবে তখন সে ডিফ্যাক্টো গভর্নমেন্ট হয়ে যাবে। অর্থাৎ ইলেকশনের সমস্ত মেশিনারি, সমস্ত কিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু আমরা যে গত 3টা নির্বাচন দেখেছি, এখানে ইলেকশন কমিশন সেই দায়িত্বে থাকতে পারে নাই, বা তারা নিতে চাননি, হয়তো সেটা হতে পারে, বাট তারা নিতে চাননি বা নেন নাই, বা যেটাই হোক না কেন, আমরা দেখেছি তাদের ভূমিকা ছিল অনেকটা, মানে আমি অন্যভাবে বলবো আর কি, লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়া। আর মূল কাজটা যারা করেছিল তারা ওই যে আমি যাদের কথা বললাম, তারা ড্রাইভিং সিটে ছিল, তারা এই রেফারি ভূমিকা পালন করেছে। কমিশনের কাজ ছিল ওই যে বাক্স দেওয়া, ব্যালট পেপার দেওয়া, প্রশিক্ষণ করানো। আমরা সেটাই চাইবো যে ভবিষ্যতে আর এরকম হবে না, আর কোনো মানুষকে রাজপথে প্রাণ দিতে হবে না সুষ্ঠু নির্বাচনের জন্য। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল আলিম আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনারা দেখছেন 72 ঘন্টার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আয়োজন নির্বাচন নিয়ে, আমাদের সাথেই থাকুন।